আচ্ছা, চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয়ে ডুব দেব যা আধুনিক বিজ্ঞানের একদম ভিত গড়ে দিয়েছে, অথচ ইতিহাসের পাতায় বিষয়টা কেমন যেন একটু আড়ালেই রয়ে গেছে। আমরা কথা বলছি ইসলামী সভ্যতার স্বর্ণযুগ আর আধুনিক পদার্থবিজ্ঞানের জন্মলগ্নের চমৎকার সেই সম্পর্কটা নিয়ে। আমরা দেখব শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম পণ্ডিতরা কিভাবে মেকানিক্স, অপটিক্স আর জ্যোতির্বিজ্ঞানের একটা বিশাল সেতুবন্ধন তৈরি করেছিলেন। আর হ্যাঁ, এটা কিন্তু ইউরোপীয় রেনেসাঁর অনেক আগের কথা। এই অসাধারণ যাত্রাটা শুরু কোথা থেকে হয়েছিল জানেন? একদম প্রথম প্রেরণাটা এসেছিল এই ঐশী বাণী থেকে, পড়ো তোমার প্রতিপালকের নামে। কোরআনে বারবার মহাবিশ্বের সৃষ্টি, প্রকৃতির নিয়ম, আকাশ, নক্ষত্র এসব নিয়ে গভীরভাবে চিন্তা করার তাগিদ দেওয়া হয়েছে। আর এই ধর্মতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটাই তৎকালীন মুসলিম সমাজকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। তারা প্রকৃতিকে অন্ধবিশ্বাসের চশমায় না দেখে একটা নিখুঁত আর যৌক্তিক কাঠামো হিসাবে দেখতে শুরু করেন। আর সেই কাঠামোটা বোঝার জন্যই তারা বেছে নেন পর্যবেক্ষণ আর পরীক্ষা নিরীক্ষার পথ। আজকের এই এক্সপ্লেনারে আমাদের যাত্রাপথটা হবে ঠিক এরকম। আমরা জ্ঞানের প্রাথমিক ভিত্তি থেকে শুরু করে অপটিক্সে আল-হাইসামের যুগান্তকারী আবিষ্কার, নিউটনের পূর্বসূরিদের মেকানিক্স, আল জাজরির তাপ লাগানো ইঞ্জিনিয়ারিং, ইউরোপের সেই জ্ঞানের স্থানান্তর এবং সবশেষে আধুনিক বিজ্ঞানের সাথে এর সম্পর্ক নিয়ে কথা বলব। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। পর্ব ১, জ্ঞানের ভিত্তি এবং ইসলামী সভ্যতার অবদান। চলুন প্রথমেই দেখে নিই জ্ঞানেরই শক্ত ভিত্তিটা আসলে কিভাবে গড়ে উঠেছিল। অষ্টম শতাব্দীর বাগদাদের বাইতুল হিকমা বা হাউস অফ উইজডমের কথা তো আমরা অনেকেই শুনেছি, তাই না? এই ৮০০ বছরের সুবিশাল বুদ্ধিবৃত্তিক সেতুবন্ধনটা খেয়াল করলে দেখবেন মুসলিম স্কলাররা সেখানে কেবল গ্রিক, পারস্য বা ভারতীয় প্রাচীন বইগুলো আরবিতে অনুবাদ করেই থেমে থাকেননি। তারা রীতিমতো সেগুলো যাচাই করেছেন, ভুলগুলো শুধরেছেন আর সম্পূর্ণ নতুন সব তত্ত্বের জন্ম দিয়েছেন। এই অনুবাদ আন্দোলন আর নিজস্ব গবেষণার উপর ভর করেই প্রাচীন দর্শন ধীরে ধীরে পরীক্ষামূলক বিজ্ঞানের রূপ নেয়, যা পরে ইউরোপীয় বৈজ্ঞানিক বিপ্লবের মূল জ্বালানি হিসেবে কাজ করেছিল। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, অপটিক্স এবং আল-হাইসাম, এক যুগান্তকারী পরিবর্তন। আলো কিভাবে কাজ করে বা আমরা কিভাবে দেখি, এই নিয়ে মানবজাতির ধারণাই পাল্টে দিয়েছিলেন ইবনে আল-হাইসাম। তার বিখ্যাত বুক অফ অপটিক্সের কথা ভাবুন। এখানে সবচেয়ে দারুণ বিষয়টা কি জানেন? প্রাচীন গ্রিক পণ্ডিত ইউক্লিড বা টোলেমির একটা ভুল ধারণা ছিল যে মানুষের চোখ থেকে নাকি আলোরশ্মি বের হয় আর সেটা বস্তুর উপর পড়লে তবেই আমরা দেখতে পাই। একে বলা হতো এমিশন থিওরি। কিন্তু আল-হাইসাম এই প্রাচীন মিত্র একদম ভেঙে দিলেন। তিনি প্রমাণ করে দেখালেন ইন্ট্রোমিশন থিওরি, মানে চোখ থেকে আসলে কোনো আলো বেরোয় না, বরং বাইরের কোনো আলো বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে ঢোকে বলেই আমরা দেখতে পাই। ভাবা যায় সেই সময়ে বসে এমন একটা বৈপ্লবিক চিন্তা করা। আর আল-হাইসাম কিন্তু শুধু এই তত্ত্ব দিয়েই থেমে থাকেননি। ইউরোপীয় রেনেসাঁর শত শত বছর আগে তিনি মূলত আধুনিক সায়েন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতির ভিত করে দিয়েছিলেন। তিনি বিজ্ঞানকে নিছক দার্শনিক জল্পনা কল্পনার খোলস থেকে বের করে আনেন, এরপর সেটাকে পর্যবেক্ষণ, নিয়ন্ত্রিত পরীক্ষা, গাণিতিক বিশ্লেষণ এবং প্রমাণের একটা শক্ত কাঠামোর ওপর দাঁড় করান। বিজ্ঞান যে হাতে কলমে প্রমাণের বিষয়, এটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। তার প্রমাণও আমরা পাই। একাদশ শতাব্দীর একটি ঐতিহাসিক নথিতে দেখা যায় চোখের ভেতরের বিভিন্ন অংশ, যেমন কর্নিয়া, লেন্স, রেটিনা আর অপটিক নার্ভের কি নিখুঁত শারীরবৃত্তীয় গঠন তিনি এঁকেছিলেন। এটা শুধু পদার্থবিদ্যা না, বরং পদার্থবিদ্যা আর জীববিজ্ঞানের মাঝে সেতুবন্ধন তৈরির এক অসাধারণ দৃষ্টান্ত। আজকের চিকিৎসা বিজ্ঞানও বিষয়টা রীতিমতো বিস্ময় জাগায়। এবার আমরা প্রবেশ করব তৃতীয় পর্বে, মেকানিক্স বা বলবিদ্যা, নিউটনের পূর্বসূরিরা। আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে যারা পরিচিত তারা নিউটনের গতির সূত্রগুলোর কথা খুব ভালো করেই জানেন, ঠিক? কিন্তু আপনি কি জানেন এই সূত্রগুলোর শিখর কোথায় লুকিয়ে আছে? লুকিয়ে আছে ইবনে সিনার মাইল বা প্রবণতার ধারণার মাঝে। তিনি বলেছিলেন, কোনো বস্তুকে গতিশীল করলে তার মধ্যে একটা অভ্যন্তরীণ বল তৈরি হয়, যা শূন্যস্থানে কোনো বাধা না পেলে অনন্তকাল বস্তুকে গতিশীল রাখতে পারে। এটাই তো আধুনিক জড়তা বা ইনারশিয়ার মূল কথা। পরবর্তীতে ইবনে সিনার এই চমৎকার আইডিয়াটাই আল বাগদাদি এবং জং বুরিদানের হাত ঘুরে সরাসরি ইউরোপে পৌঁছে যায়। শুধু ইবনে সিনাই নন, আরও অনেক পণ্ডিতের যুগান্তকারী অবদান ছিল এখানে। যেমন ধরুন আল বিরুনির কথা, যিনি মহাকর্ষ বা গ্র্যাভিটিকে পৃথিবীর একটা আকর্ষণ বল হিসাবে ব্যাখ্যা করেছিলেন। আবার আল খাজিনি স্থিতিবিদ্যা ও তরল পদার্থ বিজ্ঞানকে নিয়ে এলেন গাণিতিক মডেলে। আর আল বাগদাদির সেই বিখ্যাত দাবি গতিসম্পূর্ণ আপেক্ষিক। আজকের পদার্থবিজ্ঞানে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা সবাই জানি। তারা মূলত প্রকৃতির অস্পষ্ট দার্শনিক ব্যাখ্যাগুলোকে একেবারে নিখুঁত গাণিতিক সমীকরণে রূপ দিয়েছিলেন। পর্ব ৪, এবার আমরা
তাত্ত্বিক বিজ্ঞান থেকে একটু ব্যবহারিক প্রয়োগের দিকে যাব ইঞ্জিনিয়ারিং এবং আল জাজারি রোবোটিক্সের জনক। তত্ত্বের পাশাপাশি তারা কিন্তু বাস্তবেও দারুণ সব জিনিস বানিয়েছিলেন। ইসমাইল আল জাজারির কথা ধরুন, অনেক ইতিহাসবিদ তাকে আধুনিক ইঞ্জিনিয়ারিং আর রোবোটিক্সের জনক বলেন। তার বিখ্যাত এলিফ্যান্ট ক্লক বা হাতি ঘড়িটার কথা ভাবলেই অবাক হতে হয়। এটা শুধু একটা ঘড়ি ছিল না, এটা ছিল হাইড্রোলিক সুইচিং আর মেকানিক্যাল অটোমেশনের এক অবিশ্বাস্য নিদর্শন। তখনকার আরব প্রকৌশলীরা শুধু লোক দেখানো বিভ্রম তৈরি করতেন না, বরং মানুষের দৈনন্দিন উপকারের জন্য পরিবেশকে কাজে লাগিয়ে তাক লাগানো সব প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন। এর আরেকটা দারুণ উদাহরণ হল পানি তোলার জন্য আল জাজারির তৈরি সাকিয়া চেইন পাম্প। তিনি এখানে ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্র্যাঙ্ক স্লাইডার মেকানিজম ব্যবহার করেন, মানে একটা গোলাকার বা ঘূর্ণনশীল গতিকে কিভাবে সোজা বা সরলরৈখিক গতিতে রূপান্তর করা যায় সেটাই তিনি করে দেখিয়েছিলেন। একটু ভেবে দেখুন তো, আজকের দিনের আধুনিক গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে পানির পাম্প সবকিছুর পেছনেই কিন্তু এই ক্র্যাঙ্কশ্যাফট প্রযুক্তির বিশাল অবদান রয়েছে। এবার আসি আমাদের পঞ্চম পর্বে, ইউরোপে জ্ঞান স্থানান্তর, এক বিপ্লবের সূচনা। এত জ্ঞানভাণ্ডার আসলে কিভাবে ইউরোপে গিয়ে পৌঁছল? দ্বাদশ শতাব্দীর পর স্পেনের টোলেডো বা ইতালির সিসিলির মতো শহরগুলোতে এসব আরবি বইয়ের ব্যাপকভাবে ল্যাটিন অনুবাদ শুরু হয়। ইবনে সিনা, ইবনে আল হায়সাম বা আল বাগদাদির এই মূল টেক্সটগুলোই পরের কয়েকশো বছর ধরে ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান আর দর্শনের প্রধান পাঠ্য বই হিসেবে পড়ানো হয়েছে। সত্যি বলতে এই অনুবাদগুলো না হলে গ্যালিলিও বা নিউটনের মতো বিজ্ঞানীদের কাজ করাটা হয়তো আরও বেশ কয়েক শতাব্দী পিছিয়ে যেত। এর একটা অকাট্য প্রমাণ হচ্ছে দ্য তুসি কাপল। ১৩০০ শতাব্দীতে নাসির আল-দিন আল-তুসি গ্রহের গতিপথ বোঝানোর জন্য একটা দারুণ জ্যামিতিক মডেল তৈরি করেছিলেন। আর অবাক করা ব্যাপারটা কি জানেন? ঠিক একই মডেল পরবর্তীতে বিখ্যাত ইউরোপীয় জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাসের কাজেও হুবহু পাওয়া যায়। এটা একদম পরিষ্কারভাবে প্রমাণ করে যে ইসলামী বিশ্বের সেই মানমন্দিরগুলোর উন্নত জ্যোতির্বিজ্ঞান কোপার্নিকাস সহ অনেক ইউরোপীয় বিজ্ঞানীকে সরাসরি প্রভাবিত করেছিল। সবশেষে আমাদের ষষ্ঠ পর্ব, ইসলাম এবং আধুনিক বিজ্ঞান, একটি সমসাময়িক সংলাপ। ইতিহাস তো অনেক হল, এবার চলুন আজকের যুগে ফিরে আসি। সমসাময়িক মুসলিম চিন্তাবিদরা আধুনিক মহাবিশ্বতত্ত্ব বা কসমোলজির সাথে তাদের বিশ্বাসকে কিভাবে মিলিয়ে দেখেন। বর্তমানে বিগ ব্যাং থিওরি, আইনস্টাইনের আপেক্ষিকতা, কোয়ান্টাম মেকানিক্স আর মহাবিশ্বের সেই অবিশ্বাস্য ফাইন টিউনিং বা সূক্ষ্ম ভারসাম্য নিয়ে দারুণ সব আলোচনা হচ্ছে। অনেক গবেষকই মনে করেন প্রকৃতির এই অভাবনীয় নিয়মগুলো আবিষ্কার করা মানেই আসলে স্রষ্টার সৃষ্টির রহস্য উন্মোচন করা। এখানে ধর্ম ও বিজ্ঞান কেউ কারো শত্রু নয়, বরং তারা যেন একে অপরের পরিপূরক। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। আধুনিক স্কলাররা একটা কথা বারবার মনে করিয়ে দেন, বিশ্বাস মানুষকে বিজ্ঞান নিয়ে ভাবতে উৎসাহ দেয় ঠিকই, কিন্তু ধর্মগ্রন্থগুলো কোনো পদার্থবিজ্ঞানের ম্যানুয়াল বা টেক্সটবুক নয়। এগুলো মূলত মানুষের জীবনবিধান বা হেদায়েতের জন্য। তাই বিজ্ঞানের নতুন কোনো তত্ত্বের সাথে জোর করে এর মিল খোঁজার বা অতিরঞ্জন করার আসলে কোনো দরকার নেই। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণটি কিন্তু আমাদেরকে চমৎকার একটা মোড়ে এনে দাঁড় করায়। আমরা দেখলাম ইসলামী স্বর্ণযুগের পণ্ডিতরা তাদের অদম্য কৌতূহল আর বিশ্বাস থেকে প্রকৃতির নিয়মগুলো খুঁজেছিলেন, যার উপর ভর করেই আধুনিক বিজ্ঞানের এই বিশাল ইমারত দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন জাগে, মানুষের এই সীমাহীন কৌতূহল, আধুনিক বিজ্ঞান আর দার্শনিক অনুসন্ধানের এই পথ ধরে ভবিষ্যতে আমাদের জন্য আর কোন কোন অজানা সত্য অপেক্ষা করছে? এই গভীর চিন্তার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।